সত্যিই পর হয়ে যায়, নাকি পর হয়ে যায় শুধু তাদের সময়, তাদের সুযোগ, তাদের নিজের উপর নিয়ন্ত্রণ? আমি যে গল্পটা আজকে তোমাদের সাথে শেয়ার করব, এই গল্পের কোনো উত্তর নেই, শুধু আছে ব্যথা, দেরি এবং এক অদেখা আফসোস, যে করাটা আর কোনো দিন হলো না। নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আশা করছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু তোমাদের ভালোবাসা ও আশীর্বাদ সব নিয়ে, সব মিলিয়ে খুব ভালো আছি। তো আজকে একটা নতুন গল্প, নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে চলেছি। আশা করছি গল্পটা তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, এই যে নিত্য নতুন গল্পগুলো তোমাদের সাথে শেয়ার করছি, কেমন কি লাগছে একটুখানি সবাই কমেন্ট করো, তাহলে একটুখানি আমার মনের জোরটা বাড়বে। তো চলো বন্ধুরা, আজকের গল্পটা শুরু করা যাক। আজকের গল্পের নাম হচ্ছে যে করাটা আর কোনো দিন হলো না। মেয়েটার নাম ছিল সুহা। বিয়ের পর তার জীবনে কাজ, দায়িত্ব, মানুষের চাহিদা, সব কিছুর বোঝা একসঙ্গে এসে পড়ল। শাশুড়ি অসুস্থ, শ্বশুর বয়স্ক, স্বামী কাজের মধ্যেই থাকে। সুহার নিজের সময় বলতে কিছুই থাকতো না। এই সবের মাঝে বাপের বাড়ির খবর তার কাছে পৌঁছাতো খুবই কম। মা ফোন করতো, কিন্তু সব সময় একই প্রশ্ন, তুই ভালো আছিস তো মা? আর সুহা একই উত্তর দিত, আছি মা, ভালোই। কিন্তু বাবাকে কখনো ফোন করা হয়ে উঠতো না। হয়তো সময় ছিল না, হয়তো সাহসও ছিল না, কারণ বাবাকে শুনলেই তার নিজের ভিতরটা কাঁপতো। সে জানতো বাবার জন্য সে কিছুই করতে পারছে না। একদিন একটা কাকু ফোন করলো বাপের বাড়ি থেকে, তোর বাবার অবস্থা ভালো না রে সুহা, ডাক্তার দেখাচ্ছি। সুহার বুক কেঁপে উঠল। সে শ্বশুর, শাশুড়ি, স্বামী সবাইকে বলল, বাবা অসুস্থ, একটু যাই। তারা বললেন, আজকে যাওয়ার দরকার নেই, অন্য দিন যাস, অন্য দিন যেয়ে দেখে আসিস। সুহা চুপ হয়ে গেল। এসব কারণই তো সত্যি, কিন্তু তার মনের ভেতরের কথাটাও সত্যি। আমি যদি সত্যি যেতে চাইতাম, কি যাওয়া যেত না? কিন্তু সে নিজেই সেই প্রশ্নের উত্তর খুঁজে পেল না। আর দিন কেটে গেল। বাবার অবস্থা খারাপ হতে লাগলো। মা রাত জেগে বসে থাকতেন। মায়ের চোখেও ঘুম ছিল না। একদিন মা ফোন করে কেঁদে বললেন, তোর বাবার পায়ে ব্যথাটা খুব বেড়েছে রে মা, সারা রাত ঘুমোতে পারে না, ছটফট করে। সারা রাত শুধু একই কথাই বলে, জ্বলে যাচ্ছে, কোমর থেকে পা পর্যন্ত জ্বলে যাচ্ছে, যেমন কোনো তো জ্বালা, যেন কেউ কতগুলো লঙ্কা বেটে পুরো শরীরে মাখিয়ে দিয়েছে। এত জ্বালা, এত যন্ত্রণা তোর বাবা আর সহ্য করতে পারছে না রে মা। মায়ের ওই কথাতে সুহা বলল, আমি কালই যাব মা, আজ আর পারবো না। কাল, এই শব্দটাই সুহার জীবনে সবচেয়ে বড় যন্ত্রণা হয়ে রইল, কারণ সেই কাল আর কখনো এলো না। মায়ের এরকম কথা বলার 2-4 দিন পরেই এক ভোরে পাশের বাড়ি থেকে ফোন এলো, সুহা, তোর বাবাকে একবার দেখে যা মা, তোর বাবার অবস্থা ঠিক নেই, হসপিটালে ভর্তি করতে যাচ্ছি। সুহা সেই কথাটা শুনে কেঁপে উঠল। সুহারাতের ফোনটা কেঁপে উঠল, তার চারপাশ ঝাপসা হয়ে গেল। সে জানল তার না বলা কথাগুলো, না দেওয়া সেবাগুলো আর দেরিগুলো, সব কিছু মিলিয়ে বাবা চুপচাপ কাউকে কিছু না বলে চলে গেলেন। এবার সত্যি সত্যি কিছু করার সময় আর রইল না। যখন সে বাড়ি পৌঁছল, তখন তার বাবা সাদা কাপড়ে মোড়া গ্রামের এক প্রান্তে শুয়ে আছে। কারণ কি, গ্রামের মানুষজন, চারপাশের পরিবেশের মানুষজন বলেছেন, ভোরবেলায় যখন বাবা মারা গিয়েছে, সকালের আলো ফুটতে না ফুটতেই যেন বাবার মৃতদেহকে গ্রামের এক প্রান্তে রেখে দেওয়া হয়, না হলে কিন্তু বাসি মরা বলবে, না হলে কিন্তু গ্রামের কোনো বাড়িতে পুজো হবে না, মন্দিরে পুজো হবে না। সেই জন্য এত ঠান্ডাতে বাবার মৃতদেহকে গ্রামের এক প্রান্তে রাখা হয়েছে, রেখে দেওয়া হয়েছে। সুহা যখন তার বাবার কাছে গিয়ে পৌঁছল,
সুহা কাঁপা হাতে বাবার পা ছুতে গিয়ে বুঝলো ঠান্ডা। সারা জীবনে যতবার বাবা তাকে নিজের কাছ থেকে দূরে যেতে দেননি, সুহা এবার তাকে ছুতে পারল না, ঠিকমতো বিদায়ও নিতে পারল না। সুহার একটাই কথা মাথায় ঘুরছিল, বাবা আমি তো কিছুই করতে পারলাম না, একটুকু সময়ও দিতে পারলাম না। কিন্তু বাবার চুপচাপ মুখ কোনো অভিযোগও করল না। সেটাই তার কষ্টকে আরও তীব্র করে তুলল। এখন শুধু মা আছেন, মাঝে মাঝে ফোন করেন, মা কেমন আছিস? সুহাও সেই পুরনো উত্তর দেয়, আছি মা। কিন্তু তার নিজের মাথাতে ঘুরতে থাকে, মায়ের জন্য তো কিছু করা উচিত, কিন্তু কি, কবে, কিভাবে? কাজের চাপ, সংসারের দায়িত্ব, কিছুই যেন তাকে সুযোগ দেয় না। নাকি সে নিজেই সুযোগ তৈরি করতে পারে না? এ প্রশ্নের উত্তর সে নিজেও জানে না। মা বারবার বলেন, যদি টাইম পাস একটু এসে যাস, কিন্তু সময়টা যেন তার সারা জীবনের শত্রু হয়ে গেছে। কখনো কখনো রাতে সুহার মনে হয় সে বাবাকে হারায়নি, সে নিজের সুযোগগুলো হারিয়েছে, নিজের করণীয়গুলো হারিয়েছে, সে সময়ের কাছে হেরে গেছে। এবং এখনও মা বেঁচে আছেন, কিন্তু সুহা বুঝতেই পারে না কেন সে মাকে আগলে রাখতে পারছে না। সময়ই সমস্যা, নাকি সে নিজেই হারিয়ে গেছে সংসারের জটের ভেতরে? তার মনে একটা কথাই ঘরে, বাবা তো চলে গেলেন আমার জন্য কিছু অপেক্ষা না করে, মা কি সেও একদিন অপেক্ষা করতে করতে একা হয়ে যাবে? সুহা নিজের এই ভয় কাউকে বলে না, কিন্তু প্রতি রাতে তাকে জাগিয়ে রাখে। মানুষ ভাবে বিয়ের পর মেয়েরা পর হয়ে যায়, কেউ বলে বাবা মায়ের দায়িত্ব শেষ, কেউ বলে এখন মেয়ের সংসার অন্যখানে। কিন্তু সত্যি কথা হলো, মেয়েরা পর হয় না, পর হয়ে যায় তাদের সময়, পর হয়ে যায় তাদের সুযোগ, পর হয়ে যায় তাদের জীবনের নিয়ন্ত্রণ। বিয়ের পর মেয়েদের প্রতিটি দিন যেন অন্য মানুষদের কেন্দ্র করে ঘুরতে থাকে। স্বামীর দায়িত্ব, শ্বশুরবাড়ির প্রত্যাশা, সন্তানের চাহিদা, সংসারের ভিড়ে নিজের জায়গাটুকুও ছোট হয়ে আসে। সেই ছোট ছোট জায়গার ভেতর থেকে বাপের বাড়ির প্রতি কর্তব্য, ভালোবাসা, সেবা সব কিছু করার ইচ্ছে থাকে, কিন্তু ক্ষমতা থাকে না। ইচ্ছে থাকে, কিন্তু ইচ্ছে একা কখনো যথেষ্ট হয় না। ইচ্ছে আগুন, কিন্তু সুযোগ যদি কাঠ না দেয় তাহলে সেই আগুন জ্বলে ওঠে না, অবশেষে নিভে যায়। সুহার ভিতরেও ভালোবাসা ছিল, দায়িত্ববোধ ছিল, চাওয়াটা ছিল সত্যি, কিন্তু জীবন তাকে টেনে নিয়ে গিয়েছিল এমন এক জায়গায় যেখানে সে নিজের বাবা মায়ের জন্য একটু সময়ও তুলে রাখতে পারত না। এই ব্যথা সমাজের চোখে দেখাও যায় না, কারণ সমাজ শুধু ফলাফল দেখে। সে বাবার জন্য কিছু করতে পারেনি, কিন্তু কেউ দেখে না তার ভিতরের অক্ষমতা, চেষ্টা, নিজের সাথে নিজের লড়াই, প্রতিটা দিনে না পারা, প্রতিটা রাতের অপরাধবোধ। বাবারা কখনো অভিযোগ করেন না, তারা নীরব ভালোবাসা বুকে নিয়ে মেয়েদের জন্য দরজা খুলে রাখেন। কিন্তু নীরবতাই কখনো কখনো সবচেয়ে তীক্ষ্ণ ব্যথা হয়ে ওঠে, কারণ নীরবতা মানে অপেক্ষা আছে, আশা আছে, কিন্তু দাবি নেই। এই দাবি না থাকায় মেয়েদের হৃদয় ফাটিয়ে দেয়, কারণ দাবি না থাকা মানে তারা জানে মেয়েটার পক্ষে সময় বের করা সম্ভব না, তবুও ভালোবাসা বজায় থাকে। এবং যখন বাবারা চলে যান, তখন মেয়েরা বুঝতে পারে বাপের বাড়ির দায়িত্ব আসলে কোনোদিন চুকে যায় না। যা চুকে যায় সেটা হলো সম্ভাবনা, বাবার পাশে বসার সম্ভাবনা, তার হাত ধরার সম্ভাবনা, একবেলা খাওয়ানোর সম্ভাবনা, একবার ডাক্তার দেখানোর সম্ভাবনা। সেই সম্ভাবনাগুলো যখন আর থাকে না, তখন মেয়েরা নিজের ভেতর এক গভীর শূন্যতা নিয়ে বেঁচে থাকে। সেটা এমন এক শূন্যতা যা সংসারের ব্যস্ততা থামলেও ভরে ওঠে না। কারণ কিছু কাজ মানুষ জীবনের সঠিক সময়ে না করলে তারপরের সব সময়ই হয়ে যায় কেবল আফসোস আর অক্ষমতার বোঝা। এখন সুহার মা বেঁচে আছেন, তবুও সুহা নিজের ভিতর ভয় নিয়ে বাঁচে। আমি কি এবারও পারবো না, নাকি আবার সময় আবার হাত থেকে ফসকে যাবে? সে বোঝে সে পর হয়নি, কিন্তু তার সময়, তার জীবন, তার চারপাশে গড়ে ওঠা দায়িত্ব, এসব তাকে পর করে দিয়েছে। শেষ কথা হলো, মেয়েরা কখনোই বাপের বাড়ি থেকে পর হয়ে যায় না, বরং বাপের বাড়ি কখনোই তাদের মন থেকে যায় না। শুধু সময়, পরিস্থিতি এবং সমাজ তাদের ভালোবাসার প্রকাশকে অসম্পূর্ণ করে দেয়। এটাই সেই অসম্পূর্ণতা যা আজীবন বুকের ভেতর দগদগের দাগ হয়ে থাকে, আর যা কোনোদিন পুরোপুরি ভরে ওঠে না। বন্ধুরা, আজকের আমার এই গল্পটা এখানেই শেষ।
আশা করছি গল্পটা তোমাদের ভালোই লাগবে। আর গল্পের মধ্যে যদি কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই নিজের মনে করে ক্ষমা করে দিও। যদি কিছু গল্পের মধ্যে এমন কিছু কথা পাও সেগুলোকে একটুখানি শুধরে নিও। বন্ধুরা, মানুষের জীবন, বিশেষ করে মেয়েদের জীবনটাই হচ্ছে এই রকম। প্রতিনিয়ত আমি সেটাই তুলে ধরছি তোমাদের কাছে। তো বন্ধুরা, আজকে আমি বাপের বাড়ি এসেছিলাম। বাপের বাড়ির সব ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, তার সাথে একটা সুন্দর গল্প শেয়ার করলাম। কেমন হয়েছে গল্পটা অতি অবশ্যই জানাবে। তো দেখা হচ্ছে তোমাদের সাথে আবার কোনো নতুন ভিডিওর সাথে। ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো।